হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাসায় যাইতেছি, এমন সময় একটা জিনিস চোখে পড়লো। আমাদের কলেজের সিনিয়র আপুরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলতেছে। এটা দেখে খানিকটা অবাকই হলাম, কারণ আজ পর্যন্ত কখনো এমন কাজ করতে দেখি নাই তাদের। হঠাৎ চোখে পড়লো রাইসা আপু টাকা তুলতেছে। রাইসা হচ্ছে আমার এক বেস্ট সিনিয়র। রাইসা আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপু তোমরা টাকা তুলতেছো কেন এইভাবে? আমাদের কলেজের একটা মেয়ের অপারেশনের জন্য 25 লক্ষ টাকা লাগবে। পুরো কলেজের সবার কাছ থেকে মাত্র 5,50,000 টাকা পেয়েছি। বাকি টাকাগুলো তো জোগাড় করতে হবে। দুদিনের মধ্যে যদি টাকাগুলো জমা না দিতে পারি তাহলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারবো না। আচ্ছা, তোমাদের টাকা তুলতে হবে না, আমি বাসায় যাইতেছি। আব্বুকে বলে দেখি আব্বু কত টাকা দিতে পারে। তোর আব্বু দিলেই আর কত দিবে? বড় জোর 10 লক্ষ, এর বেশি তো দিতে পারবে না। আচ্ছা দেখি গিয়ে, তোমরা দেখো এখান থেকে আর কিছু টাকা তুলতে পারো নাকি। ঠিক আছে, যা তুই, আমরা এখানেই আছি। রাইসাপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখে বলতে লাগলাম, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু তো অফিসে। কেন, কি হয়েছে? আমার 20 লক্ষ টাকা লাগবে। আব্বুকে বলো যে করে হোক আজ রাতের ভিতরে আমাকে টাকা দিতে। হঠাৎ তুই এত টাকা দিয়ে কি করবি? কাজ আছে, তাই বলেই তো চাইতেছি। আব্বুর সাথে কথা বলে জানাও আমাকে কখন টাকাটা দিতে পারবে। ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর আব্বুকে ফোন দিতেছি, দেখি কি বলে তোর আব্বু। টাকাটা যেন পাই, আর না পাইলে এই বাড়ি ছেড়ে চলে যাব, মনে থাকে যেন। তুই আগে রুমে যা, আমি তোর আব্বুর সাথে কথা বলে দেখতেছি তোর আব্বু কি বলে। ঠিক আছে। আমি চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু চলে এসেছে। আমাকে দেখে আব্বু বলতে লাগলো, কি রে, তুই এখন 20 লক্ষ টাকা দিয়ে কি করবি বলতো আমাকে? কাজ আছে। টাকা কি দিবে নাকি বাড়ি ছেড়ে চলে যাব? কথায় কথায় রাগ দেখাস কেন? তোর কোনো ইচ্ছাকে আমরা অপূর্ণ রেখেছি নাকি বল? না রাখো নাই, তবে আমি টাকা চাইতেছি। আমার টাকাটা লাগবে আজকে রাতের ভিতরে। ঠিক আছে, সন্ধ্যায় পেয়ে যাবি। তবে মনে রাখিস, এই টাকার হিসাব কিন্তু আমি নেব। ভাবিস না তুই আমার ছেলে বলে তোর কাছে টাকা নিব না। পাই টু পাই হিসাব করে টাকাগুলো নিব। যখন টাকা নিবে তখনই বইলো তোমার টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, সন্ধ্যায় টাকা পেয়ে যাবি। চল এখন খাবার খাবি আমার সাথে। এখন খাবার খেতে পারবো না, আমার কাজ আছে, গেলাম এখন। খাবারটা খেয়ে যা না। বাড়ি থেকে এসে খাবো, এই বলে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে চলে আসলাম কলেজের সামনে। এসে দেখি কয়েকজন পাতি মাস্তান রাইসাপুর ওড়না ধরে টানাটানি করতেছে। ওদের সামনে যেতেই ওরা বলতে লাগলো, এই তুই কে রে, রাজভাইয়ের কাজে বাধা দিস? এই রাজটা আবার কে? তুই এই এলাকায় থাকিস আর রাজভাইকে চিনিস না, এটা কোনো কথা হলো? এই তোরা এই শালাকে মেরে রাজভাইয়ের কাছে নিয়ে যা। আরে আমাকে মারিস, পরে আগে ওনার ওড়নাটা ছেড়ে দে। উন্না ছাড়বো না, কি করবি তুই? কিছু না, তোদের মেরে তোদের রাজভাইয়ের কাছে পাঠিয়ে দিব। এই বলে মাস্তানটার হাত ধরে মুষড়া দিয়ে ভেঙে ফেললাম। এটা দেখে বাকি মাস্তানগুলো আমাকে মারতে আসবে এমন সময় পেছন থেকে আমার বন্ধু জাহাঙ্গীর, রকি ওরা দুইজনে এসে ওদেরকে পিটাতে লাগলো। সাথে আমিও তো কয়েকটাকে ধরে পিটিয়ে মাটিতে শুয়ে দিলাম। কিরে, তোদের রাজভাইকে ফোন দে, দেখি তোদের রাজভাই কেমন। একটু ওয়েট কর, রাজভাই আসতেছে। ঠিক আছে, আমরা এখানেই আছি। এই বলে বাইকের উপর বসে পড়লাম। জাহাঙ্গীর, রকি তোরা দুইজন চলে যা বাসায়, তোদের থাকার প্রয়োজন নেই এখানে। বন্ধু, বিপদে আপদে আমাদের পাশে তুই ছিলি, আজকে তোর বিপদ। আমরা তোকে ফেলে রেখে যাব কি করে বলতো? আমরা কখনোই যাব না, তাই না রে জাহাঙ্গীর? বন্ধু, আমরা তোর পাশে আছি, আর কেউ না থাকুক। রাইসাপুর টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনারা সবাই বাসায় চলে যান। না মিক, আমরা কেউ বাসায় যাব না, আমরা সবাই তোমার পাশেই আছি। আর সন্ধ্যের দিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, ওইখানে কিছু কথা হবে, তোমাকে থাকতে হবে। ঠিক আছে, যাবো নে। আর আমারও কিছু কথা আছে, সবাই যাতে থাকে বলে দিও সবাইকে। আচ্ছা, আমি আজকে সবাইকে মেসেজ দিয়ে বলে দেবনি। রাইসাপুর সাথে কথা বলতেছি এমন সময় কয়েকটা গাড়ি এসে আমার সামনে থামলো। গাড়ি থেকে একটা লোক নেমে এসে বলতে লাগলো, এই আমার ছেলে পেলে কে মারছে কে রে? ভাই
ওই যে বাইকের উপর বসে আছে ওই ছেলেটা আমাদের মেরেছে, ওকে কিছু করেন ভাই। কে রে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলে পেলেদের মারিস? আমার পরিচয় কি জানিস না নাকি? তোর পরিচয় আমি জেনে কি করব? আগে তোর ছেলেপিলেদের সাবধান করে দিস। আর কোনোদিন যদি কোনো মেয়ের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে এইবার তো মেরেছি, পরের বার হাত টেনে ছিঁড়ে ফেলবো। ও তাই নাকি? তাহলে তো হাত দিয়ে দেখতেই হয়। এই দেখ, আমি হাত দিতেছি। এই বলে রাইসা আপুর শরীরে হাত দিতে যাবে এমন সময় দেখতে পেলাম পাশের বিল নিয়ে কাজ চলতেছে। দৌড়ে গিয়ে ওইখান থেকে একটা রড এনে রাজের হাতে এমনভাবে দিলাম একবারিতে হাতটা করমড়িয়ে হয়ে উঠলো। রাজ চিৎকার করতেছে আর বলতেছে, এ কুত্তার বাচ্চারা, এদিকে আমি মরে যেতেছি আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? মার ওকে। ওরা যেই আমাদের মারতে আসবে পাশ থেকে আমার সিনিয়র ভাইরা দৌড়ে এসে ওদের মারতে লাগলো। পুরো রাস্তায় রক্তের বন্যা হয়ে গেছে। এটা দেখে রাইসা আপু বলতে লাগলো, মেঘ, দুইজনই তো মারা গেছে, এখন কি করব? এটা পরে দেখা যাবে, এখন এক কাজ করো, সবাই বাড়িতে চলে যাও, সন্ধ্যার দিকে সবাইকে বলবে ওই অনুষ্ঠানে থাকার জন্য। ঠিক আছে। রাইসা আপু আর বাকিরা চলে গেল। আমি, জাহাঙ্গীর আর রকি দাঁড়িয়ে আছি এখানে। রাজের কাছে এসে বলতে লাগলাম, কুত্তার বাচ্চা, আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই কি তোর এই পালা পশুগুলো একটা মেয়ের শরীরে হাত দিতে পারবে না, মনে রাখিস। তোকে তো আমি দেখে নিব, আগে সুস্থ হয়ে নেই, এরপর তোকে দেখতেছি। রাজের মুখ বরাবর দিলাম এক লাথি। রাজের মুখ দিয়ে গড় গড় করে রক্ত পড়তেছে। আশেপাশে তাকিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়েছে। আমি চিৎকার করে বলতে লাগলাম, এই কয়েকটা জানোয়ারদের জন্য আজ মা বোনরা রাস্তায় বের হতে পারে না। আপনারা যদি চান তাহলে পুলিশ যখন এসে জিজ্ঞেস করবে তখন আমার নামটা বলে দিন, আমি একে কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। কথাগুলো বলে দিয়ে গেলাম সবাইকে। যদি শান্তিতে থাকতে চান তাহলে প্রতিবাদ করতেই হবে ওদের সাথে। এই বলে 3 বন্ধুকে বাইক দিয়ে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় রাইসা আপুর ফোন। হ্যালো মেঘ। রাইসা আপু বলো। একটু আমাদের বাসার সামনে আসতে পারবে? একটা পার্সেল এসেছে, ওইটা তুমি এসে নিয়ে যাও। পার্সেলে কি আছে যে আপনি রিসিভ করতে পারবেন না? একটা জিনিস আছে, ওই অনুষ্ঠানে দেখতে পারবে, দেরি না করে এসে নিয়ে যাও, লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি আসতেছি, একটু ওয়েট করতে বলো। ফোনটা কেটে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে রাইসাপুর বাসার সামনে এসে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। ভাই, পার্সেলটা আমাকে দেন। স্যার, আপনি কি রায়সা ম্যামের কেউ হন নাকি? রাইসা আপু আমাকে পাঠিয়েছে, আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন। জিজ্ঞেস করার প্রয়োজন নেই, উনি বলে দিয়েছে। এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, আরও ডেলিভারি করতে হবে। পার্সেল নিয়ে চলে আসলাম বাসায়। আমার হাতে পার্সেল দেখে আম্মু বলতে লাগলো, কে রে, আবার কি এনেছিস? আমার জন্য না আম্মু, এটা অন্য একজনের। আর আব্বু আসলে বলবে টাকা রেডি করে রাখতে, আমি আইসা টাকা নিয়ে যাব। ঠিক আছে, তবে বাবা এমন কোনো কাজ করিস না যে তোর আব্বু কষ্ট পায়। না আম্মু, এমন কাজ করবে না, এটা নিয়ে চিন্তা করো না, আমি যে কাজ করব এতে সবাই আমাকে চিনবে। এই বলে বাইরে চলে আসলাম। 3 রাস্তার মোড়ে এসে দেখি কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, এই ছেলে এদিকে আসো তো। জি স্যার, বলেন, কি বলবেন? দুপুরের দিকে যে কলেজের গেটের সামনে মারামারি হয়েছে, এটা কি দেখেছো তুমি? কই না তো স্যার, ওইখান তো কোনো মারামারি হয় নাই, আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করা হয়ে গেছে, তবে রাজের দলের সকলকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দিয়েছে, তাকে একটা ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল। কারণ রাজের বাবা একটু প্রভাবশালী হওয়াতে কিছু করতে পারি না। ও আচ্ছা, চলেন চা খাই। না, এখন আর চা খাবো না, থানায় যেতে হবে, আবার কাজ পড়ে আছে অনেকগুলো। আচ্ছা তাহলে যান। পুলিশ চলে গেল। দোকানে বসে চা খাচ্ছি আর ভাবতেছি আমার কথা কেউ বললো না কেন, আমি তো তাদের মেরেছিলাম। এইসব ভাবতেছি এমন সময় দোকানদার চাচা বলে উঠলো, বাবা, তোমার নাম আমি জানি না, তবে আমরা তোমার পাশে আছি, তুমি কাজ চালিয়ে যাও, যতটুকু সাহায্য করার আমরা করব। আমরা চাই এই শহরে থেকে প্রতি মাস্তানগুলো বিদায় হতে। চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের ক্ষতি হতে দেব না। আর যার টাকা পয়সার সমস্যা বা অসুস্থ, কলেজে গিয়ে কাউকে বললেই টাকার জোগাড় করে দিব আমরা। ঠিক আছে বাবা। এই নেন টাকা। আরে না, টাকা লাগবে না, তুমি চলে যাও। আরে রাখেন তো। টাকা দিয়ে বাসায় চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় একটা মেল আসলো ফোনে। এই মেলটা দেখে মনটা খুশিতে ভরে গেল। অনলাইন থেকে আমার এই প্রথমটা ইনকাম এসেছে, যাক ভালোই হলো। এখন থেকে কাজ করতে হবে,
আরও ভালো করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নিচে এসে দেখি আব্বু চলে এসেছে। আব্বু টাকাগুলো। এই নে তোর টাকা, আর কোনোদিন আমার কাছ থেকে টাকা খুঁজবি না, মনে যেন থাকে। ঠিক আছে, মনে থাকবে। টাকার পার্সেলটা নিয়ে চলে আসলাম অনুষ্ঠানে। এসে দেখি কলেজের সকল স্টুডেন্ট চলে এসেছে। রাইসা ওই নাও, 20 লক্ষ টাকা আছে এখানে। ধন্যবাদ মেঘ তোমাকে। এই নাও, তুমি কি বলতে চাইছিলে বলতে থাকো, আমি হাসপাতালে টাকাগুলো জমা দিয়ে আসতেছি। আপনার যেতে হবে না। এই রকি, টাকাগুলো হাসপাতালে জমা দিয়ে আয়। আমিও যাইতেছি রকির সাথেই। ঠিক আছে, যা। রকি আর জাহাঙ্গীর চলে গেল। সবাই শোনো, আজ থেকে এলাকার দায়িত্ব আমাদের হাতে নিলাম। সকলকে সাহায্য করব, যদি কোনো বিপদ হয় একসাথে মোকাবেলা করব। আর 5 দিন পর তো আমাদের কলেজের নেতা পরিবর্তন হবে। তোমরা যদি চাও তাহলে আমি কলেজের নেতা দলের নাম লেখাই। হে ভাই, নাম লেখান। তোমাকে জিতানোর দায়িত্ব আমাদের। কলেজের নেতা হতে পারলে আস্তে আস্তে এলাকার কাজও করতে পারবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নাম লেখাচ্ছি। তবে একটা কথা মনে রাখবে, এখন যে যা ভালো কাজ করবে তার কিছু ভিডিও ফোনে তুলে রাখবে। আর সবাইকে প্রতিবাদ করতে শিখতে হবে। প্রতিবাদ না করলে সবাই আমাদের উপর হামলা করতে পারবে খুব সহজেই। মেঘ যা যা বলছে সব ঠিক কথা বলছে। এখন সবাইকে প্রতিবাদ করতে হবে। আর সবাইকে একটা নাম্বার দিচ্ছি, সকলে ডায়াল করে নাও। ওই নাম্বারে বিপদের সময় ফোন দিবে, তাহলে কলেজের সকলের কাছে ফোন চলে যাবে। 02274 না হলো নাম্বার। কাল থেকে আমাদের মিশন শুরু করব। সবাই দোয়াও করবে আমার জন্য। আজকে সবাই বাড়িতে চলে যাও, রাত হয়েছে অনেক। ঠিক আছে, তবে আমাদেরও কিছু কথা ছিল, যদি মানতে তাহলে আমাদের জন্য ভালো হতো। কি কথা বলো, আমি মানার চেষ্টা করব। আজকে না, এটা হবে নেতা যখন আমাদের মাঝে হয়ে আসবেন তখন। ঠিক আছে। অনুষ্ঠান শেষ করে রাইসা আপুর সাথে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় 2টা বাইক আসলো আমাদের সামনে। আচমকা বাইক আসার কারণে ভয় পেয়ে গেল রাইসা আপু। এই কে তোরা? আপনার নামেই তো মেঘ, তাই না? আমার নাম মেঘ। কেন? আমাদের ভাই বলেছে আপনাকে নিয়ে যেতে, চলেন আমাদের সাথে। আমি তোদের সাথে যাব কেন? যার প্রয়োজন হবে সে আসবে। বলিস কালকে ঠিক 10টায় কলেজের সামনে থাকতে, আমি আছি এখানে। কিন্তু ভাই বলেছে এখনই যাইতে আমাদের সাথে, না গেলে আমাদের বকাঝকা করবে। তোর ভাইকে বলে দিস যে কালকে ঠিক 10টায় কলেজের সামনে থাকার জন্য। আর তোর ভাইয়ের নাম কি? আমাদের ভাইয়ের নাম শাহাদাত, আপনার কলেজের নেতা। ও, তাহলে আমার যেতে হবে না, সে কালকে আসবে। তোরা চলে যা, আর যদি না যেতে চাস এইখানে দাঁড়িয়ে থাক। এই বলে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ওরা চলে গেল। রাইসা আপু, আপনাকে কি বাসায় দিয়ে আসতে হবে? দিয়ে আসলে তো ভালোই হয়। চলো আজকে হেঁটে হেঁটে যাই, মাত্র 10 মিনিট লাগবে। ঠিক আছে, চলেন। আর টাকা হাসপাতালে পৌঁছে গেছে, কালকে হাসপাতালে গিয়ে আপনি দেখে আসবেন। যদি টাকা লাগে আমাকে বলবেন, টাকার ব্যবস্থা আমি করে দিব। ঠিক আছে মেঘ। দুজন পাশাপাশি চুপচাপ হেঁটে যাচ্ছি। এমন সময় রাইসা আপু বলে উঠল, আচ্ছা মেঘ, তোমার কি কাউকে ভালো লাগে নাকি? না, হঠাৎ এই কথা কেন বলতেছেন? এমনি বললাম আর কি। আচ্ছা তুমি বাসায় চলে যাও, আমি যেতে পারবো এখান থেকে। ঠিক আছে, যান তাহলে। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। সাইড কাটিয়ে চলে যেতে যাব, এমন সময় বলতে লাগলো, কিরে রাইসা নামের মেয়েটার সাথে তোর কি চলে? কি চলে মানে বুঝলাম না। তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? না, নেই। আমি আর রাইসা আপু বেস্ট ফ্রেন্ড। যদি তোমার সন্দেহ থেকে থাকে তাহলে ফোন দিয়ে জিজ্ঞেস করে নাও। তার আর প্রয়োজন নেই, যা তোর রুমে খাবার দিয়ে এসেছি, খাবার খেয়ে ঘুমা, সকালে আবার কলেজে যাবি। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবো, এমন সময় আব্বু আমাকে দেখে বলতে লাগলো, কি রে, তুই নাকি কলেজের নেতা হবি? তোর নেতা হওয়ার দরকার নেই, ছাত্র আছিস, ভালো আছিস। আমি যেটা একবার সিদ্ধান্ত নিয়ে নিই সেটা আমি ছাড়ি না, এটা তোমরা ভালো করেই জানো। আমি যখন বলেছি কলেজের নেতা হব তখন হবই। যা ইচ্ছা তা কর, কখনো যদি বিচার আসে তখন তোকে এই বাড়ি থেকে বের করে দিব, মনে রাখিস। তোমার বাড়িতে আর থাকবোই না, কিছু হলেই বাইরে থেকে বের করে দিবে, এইসব কথা আমার শুনতে ভালো লাগে না। এই বলে দরজা খুলে বাইরে চলে আসলাম। বাইকটা নিয়ে সোজা রবীন্দ্রের বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আমাকে এত রাতে দেখে জিজ্ঞেস করলো, আরে মেঘ, এত রাতে তুমি এইখানে? কোনো কাজ আছে নাকি? না আন্টি, আমি এখানে আজকে রাতটা থাকতে এসেছি, যদি আজকে রাতটা থাকার জন্য দিতেন। ভিতরে আসো। আর কি হয়েছে বলো তো শুনি। তেমন কিছু হয় নাই, আজকে রাতটা এখানে থাকবো, সকাল হলেই চলে যাব। ঠিক আছে, উপরে রবিনের সাথে গিয়ে ঘুমাও।
আচ্ছা, এই বলে চলে আসলাম রবিনের রুমে। এসে দেখি শালা কথা বলতেছে। কিরে, রাত বাজে 12টা, এখন কার সাথে কথা বলিস? যার সাথে কথা বলি না কেন, আগে বল তুই এত রাতে আমাদের বাড়িতে কি করিস? চুরি করতে এসেছি, এই বলে বালিশটা নিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে রবিনের ডাকে ঘুম ভাঙলো। আই ম্যাকোট, সকাল হয়েছে তো, কলেজে যাবি না? যাবো। কয়টা বাজে? 9:25 বাজে। রাইসা আপু ফোন দিয়েছিল, বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আচ্ছা তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। রবিন চলে গেল নিচে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আন্টি যায় এখন? খাবার খেয়ে যাও, খাবার রেডি করেছি তোমার জন্য। না আন্টি, ক্ষুধা নাই। রবিন তুই খেয়ে আয়, আমি কলেজে যাইতেছি। তা তো বললে হবে না, খাবার খেয়ে এরপর যাও। আন্টি জোরাজুরিতে খাবার খেয়ে চলে আসলাম কলেজে। এসে দেখি শাহাদত গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, কি রে মেঘ, তুই নাকি আজকাল আমাদের কারোই কথাই শুনছিস না? তোরা কে যে তোদের কথা শুনবো? কলেজে নেতা হয়েছিস বলে কি তোদের সম্মান করতে হবে নাকি? যেভাবে আছিস ওইভাবে থাক, তা না হলে পা ভেঙে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিব। ঠিক আছে, সেটা না হয় পাঠাস, তবে বলে রাখি এইবার এই নেতার রোডে আমি ওই বিজয়ী হব, দেখে নিস। আর তোর এমন হাল করব কখনোই ভুলবি না। দেখা যাবে কি করতে পারিস আমার। এই বলে চলে আসলাম কলেজের ভিতরে। কয়েকটা ক্লাস করে প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেলাম। স্যার আসতে পারি? মেঘ আসো। স্যার এবারের বোর্ডে আমি দাঁড়াবো। তুমি দাঁড়ালে কি আর জিততে পারবে নাকি? ওই সাথে একেবারে না একেবারে বোর্ড চুরি করে হলেও জিতে যাবে। সেটা আমি দেখে নিবনি, কে জিতে কে হারে। এখন কথা হয়েছে, আমরা সব কিছু সাজেশন করবো, কোথায় কি হবে কোথায় কি না হবে। ঠিক আছে। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে চলে আসলাম বাইরে। শিমুল গাছের নিচে বসে আছি, এমন সময় রবিন আর রাকিব আসলো। কিরে, তোরা ক্লাস করিস নাই? করেছি তো, কিন্তু তোকে ক্লাসে খুঁজে না পেয়ে বাইরে চলে এসেছি। তোকে নাকি আঙ্কেল বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেয় নাই, আমি নিজেই চলে এসেছি। কালকে তো বোর্ড হবে, আজকে কলেজ ছুটির পর একটা মিটিং হবে, সব ক্লাসে গিয়ে বলে দে। আচ্ছা আমি যাইতেছি, তুই রাকিবের সাথে পরামর্শ কর কিভাবে কি হবে। এখন না, সবাই আসুক, এরপর একসাথে পরামর্শ করব। ঠিক আছে। রবিন চলে গেল। এমন সময় পকেট থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার। রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, তোমার এলাকার জন্য 100 কোটি টাকা অনুদান পাঠানো হয়েছে, তোমার অ্যাকাউন্ট চেক করে দেখো। সেটা না হয় দেখবো, কিন্তু আপনি কে আর আমাকে টাকাগুলো দিলেননি বা কেন? আস্তে আস্তে সব জানতে পারবে। এই টাকাগুলো এখন তোমার যা ইচ্ছে করতে পারো। অ্যাকাউন্ট চেক করে দেখি সত্যি 100 কোটি টাকা এসেছে। আমি চলে গেলাম ব্যাংকে। আসসালামু আলাইকুম লিমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ ব্যাংকে আসলে যে? দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। একটু বসো, দেখতেছি। লিমন দেখতে লাগলো। কিছুক্ষণ পর দেখা শেষ করে বলতে লাগলো, তোমার অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে। আচ্ছা, কোন অ্যাকাউন্ট থেকে এসেছে টাকাটা আমাকে কি বলতে পারবেন নাকি? এটা তো বলা যায় না, তবে তুমি চাইলে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে দেখতে পারো। আচ্ছা, আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম ম্যানেজারের কেবিনে। স্যার আসতে পারি? আরে মেঘ যে, আসো ভেতরে। একটা হেল্প করতে হবে আমাকে, করতে পারবেন নাকি? বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, ওই টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে এসেছে আমাকে একটু বলতে হবে। আচ্ছা যাও, লিমনকে গিয়ে বলো, সে বলে দিবে। ধন্যবাদ। ম্যানেজারের কেবিন থেকে বের হয়ে চলে আসলাম লিমন ভাইয়ের কাছে। লিমন ভাই অনুমতি দিয়েছে, বলেছে কোন অ্যাকাউন্ট থেকে এসেছে। এই দেখো, এই অ্যাকাউন্ট থেকে এসেছে, তবে এই নাম্বারটা বাইরের দেশের। অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেন আমাকে। এই নাও নাম্বার। আর টাকা তুলবে নাকি? টাকা তুলবো, 50 লক্ষ টাকা ওঠাবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর টাকাগুলো দিয়ে দিল আমাকে। টাকাগুলো নিয়ে চলে আসলাম কলেজের সামনে। রাইসা আপু, এই নেন, এইখানে 1 লক্ষ টাকা আছে, গরিবদেরকে বাজার করে দিয়ে আসেন এই টাকা দিয়ে। তা না হয় দিলাম, কিন্তু তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? যেখান থেকে পাই না কেন, আপনাকে দিয়েছি, আপনি নিয়ে দিয়ে আসেন। ফয়সাল, রবিন, এই নে তোরা 5 লক্ষ টাকা নিয়ে যা, কেউ যাতে বাদ না থাকে। আর মিম আপু, আপনি একটু আসেন আমার সাথে, কথা আছে কিছু। আমিও যাব তোমাদের সাথে। এখানে আপনার কোনো কাজ নেই, আপনাকে যে কাজ দিয়েছে ওইটা করেন গিয়ে। কিন্তু? কোনো কিন্তু নয়, আপনি যান।
মিমবাবুকে নিয়ে চলে আসলাম দোতলায়। তুমি তো হ্যাকিংয়ের কাজ পারো তাই না? পারি, কিন্তু কেন? একটা নাম্বার দিচ্ছি, আমাকে কিছু ইনফরমেশন দিতে পারবেন? ওকে দেন, চেষ্টা করে দেখি। নাম্বারটা দিয়ে বলতে লাগলাম, এইখানে যা যা হয়েছে বাইরের কেউ যাতে না জানতে পারে। ঠিক আছে মেঘ, এই নাও, কিছু ইনফরমেশন পেয়েছি। ওনার নাম হচ্ছে ইব্রাহিম হাসান কালী। উনি থাকেন এখন অস্ট্রেলিয়াতে। আর কিছু জানতে পারি না। মিমাপুর কথা শেষ হতেই হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ওই নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই বলতে লাগলো, মেঘ, আশা করি আমাদের আর খোঁজ করবে না, আমাদের ব্যাপারে কিছুই জানতে পারবে না। এখন শুধু জানতে পেরেছো আমাদের বসের নাম আর ঠিকানা। আমি যা যা করতেছি এইসব আপনি জানলেন কি করে? যেভাবেই হোক না কেন, তবে আমাদের বসের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার। এই বলে ফোনটা রেখে দিলাম। মিমাপু চলো নিচে যাই, আর কোনো কাজ করতে হবে না। মেঘ চলো। আমরা চলে আসলাম নিচে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। টাকাগুলো নিয়ে চলে আসলাম 5 স্টার হোটেলে। একটা রুম নিয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে বসে আছি, এমন সময় রাইসাপুর ফোন। মেঘ, তোমার সাথে কিছু কথা ছিল, একটু দেখা করতে পারবে বিকেলে শিশু পার্কের পাশে? ঠিক আছে, দেখা করবো নি, এখন রাখি, আমার কিছু কাজ আছে করে গিয়ে। আচ্ছা যাও। 5 লক্ষ টাকা নিয়ে চলে আসলাম মার্কেটে। আমার ল্যাপটপে হ্যাকিংয়ের বই নিয়ে চলে আসলাম হোটেলে। হ্যাকিংয়ের বইটা পড়তে লাগলাম। কিছুটা পড়তে বুঝে গেলাম কীভাবে কী করতে হয়। এইভাবে কাজ করতে লাগলাম। ইব্রাহিমের সকল কুজিকুষ্টি বের করে ফেললাম। ভালো করে দেখতে লাগলাম, চেনা পরিচিত কেউ নাকি। কিন্তু চেনা পরিচিত কেউ না, ইব্রাহিম হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আজ পর্যন্ত কোনো পুলিশ তাকে ধরতে পারে নাই। এসব পড়তেছি আর ভাবতেছি এই মাফিয়া মানে কি, আর মাফিয়া মানে তার দলে কাজ করে অনেক লোক এমনই হবে, তাই তো? আর কিছু ভাবতে পারছি না। ওনার সাথে আমার কিসের সম্পর্ক, উনি আমাকে এতগুলো টাকা বা দিল কেন? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো বিকালে। রাইসাপুর ফোন কল পেয়ে রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ কোথায় আছো এখন? এই তো হোটেলে আছি, আপনি 5 মিনিট বসেন, আমি 10 মিনিট পর আসতেছি। এই বলে ফোনটা রেখে ফ্রেশ হয়ে চলে আসলাম পার্কে। রাইসাপুর পাশে বসে বললাম, এখন বলেন কি বলবেন? বেশি কিছু বলবো না, আমি তোমাকে ভালোবাসি মেঘ। আপু মজা করতেছেন তাই না? মেঘ, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আরে না আপু, এটা কি করে হয়? আপনি আমার থেকে বড় আর আমি আপনার কত ছোট, এটা সমাজ মেনে নেবে না। আর আমি প্রেম করতে চাই না। চলো আজকে তোমাকে বিয়ে করব। কিসের বিয়ে করবেন? আপু আমি এসব কিছুই করতে পারবো না। নিজে কিছু একটা করবো যেই দিন, ওই দিনই বিয়ে করব। ঠিক আছে, তোমার অপেক্ষায় রইলাম। আপু পাগলামি করবেন না, এসব আমার ভালো লাগে না। যাই এখন, কালকে কলেজে দেখা হবে। ঠিক আছে, রাতে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিবে? দেখেন রাইসা আপু, এইসব কিছু করবেন না যাতে আমি কষ্ট পাই। তবে আমায় কিছুদিন সময় দেন, ভেবে দেখব। ঠিক আছে, তোমার অপেক্ষায় রইলাম, যাও এখন। আমি চলে আসলাম হোটেলে। এসে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। রিসেপশনে আমাকে দেখে বলতে লাগলো, মেঘ বাসায় চল, তোর আম্মু কান্না করতেছে, কিছু খায় না, কিছু করে না, সারাদিন শুধু কান্না করে। না আব্বু, আমি এখন যাইতে পারবো না, আমার কাজ আছে। মেঘ আমি তোর পায়ে পড়তেছি, তুই আবার চল আমার সাথে। আচ্ছা তুমি যাও, আমি রাতে চলে আসবো বাসায়। ঠিক আছে আয় তুই, আমি গেলাম এখন। আব্বু চলে গেল, আমিও চলে আসলাম কেবিনে। সকল কিছু গুছিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আম্মু কান্না করতেছো কেন? আমি চলে এসেছি তো। তুই জানিস না তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। তুই আমাদের সাথে রাগ করে চলে গেলি কি করে? আর যাব না কখনো। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আসি, এমন সময় বিদেশি নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কাম ইন মাই সন। হু আর ইউ? মাই নেম ইজ ইব্রাহিম, ইউ আর মেঘ রাইট? আপনি কি সেই ইব্রাহিম যে মাফিয়া কিং? আমি সেই ইব্রাহিম, খুব তাড়াতাড়ি আসতেছি তোমার কাছে মেঘ। আমাকে চিনেন বা কি করে, আর আমার সব কিছু জানেন বা কি করে? তোমার সকল কিছুই আমি জানি, কখন কি করো কি না করো সকল কিছুই আমার কাছে পৌঁছে যায়। ভেবো না যে আমি কিছুই জানি না। আর একটা কথা মনে রাখো, রাইসা থেকে সবসময় দূরে থাকবে, কখনোই তার কাছে ঘেঁষবে না। তবে একটা কথা, রাইসা আমাকে ভালোবাসে, আমি এখনও কিছু বলি নাই। আমি জানি না আপনি কার কি হন, তবে মনে রাখেন এই মেঘের সাথে পাঙ্গা দিতে আইসেন না কখনো। পাঙ্গাটা খুব শীঘ্রই নিতে হবে তোমার থেকে, তবে একা একা। তোমাকে কিছু ক্লু দিব,
যাতে আমাকে দেখতে চিনতে পারো। ক্লু দিতে হবে। আপনার সকল ডিটেলস আমার কাছে আছে। রাখি এখন, আবার কথা হবে কালকে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। এই মেঘ ওঠ, সকাল হয়ে গেছে তো। এই তো আম্মু, উঠতেছি। এই বলে বিছানা থেকে উঠে বসলাম। দরজার দিকে তাকিয়ে দেখি আমার মামাতো বোন নাবিলা এসেছে। কি রে, তুই আজ সাত সকালে এখানে কি করিস? কি আর করব, তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখার কি আছে, বাড়িতে যা। না, যাব না। আজ থেকে আমি এখানেই থাকবো। তোমার যা ইচ্ছে করে নিতে পারো। আজ থেকে তোমার সাথেই কলেজে যাব। যেখানেই যাও না কেন তোমার পিছু ছাড়বো না। ঠিক আছে, দেখে নিবনি। তবে কলেজে যেতে পারবি না, ওটা আমার পড়ার জায়গা। তো কি হয়েছে, ওখানেও যাব। মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, কলেজে যাইতে হবে। আসতেছি, তুই নিচে যা। যাইতেছি। নাবিলা চলে গেল, আমিও চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা কলেজে চলে আসলাম। আমার সাথে নাবিলাকে দেখে রাইস আপু কেমন জানি করতেছে। নাবিলা, উনি হচ্ছে আমার সিনিয়র আপু। এইখানে আমার সবই সিনিয়র ভাই ও আপু, তুই পরিচিত হয়ে নে সবার সাথে। হাই, আমি নাবিলা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সবার সাথে পরিচিত হয়ে নিল নাবিলা। আচ্ছা তোমরা থাকো, আমি ক্লাসে যাইতেছি। মেঘ, তোমার সাথে কিছু কথা আছে, চলো আমার সাথে। এখন আমার কি কথা বলবে শুনি? বেশি কিছু না, আগে চলো, এরপর শুনতে পারবে কি কথা বলি। না গেলে শুনবে কি করে? ঠিক আছে চলো। আমরা চলে আসলাম 4 তলায় একটা ফাঁকা রুমে। আমাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল রাইস আপু। শার্টের কলা ধরে বলতে লাগলো, ওই মেয়েটা কে হয় তোর? আমার মামাতো বোন। কি হয়েছে? কিছু হয় নাই। আজকে তোর এমন অবস্থা করব দেখিনিস, কারোর সামনে মুখ দেখাতে পারবি না। কি করবেন শুনি? বেশি কিছু করব না। এই বলে তার শাড়িটা খুলে ফেলে দিল নিচে আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর রাইস আপু, এটা কি করতেছেন? যা করতেছি শুধু দেখে যা আজকে। তবে কলেজের সামনে এমন অপমান করব, কালকে হেড নিউজে তোর নাম থাকবে। কিছুক্ষণের মধ্যে পুরো কলেজের ছেলে মেয়ে সবাই চলে আসলো আমাদের ক্লাসের সামনে। রাইস আপু দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রাইস আপুকে দেখে সবাই বলতে লাগলো, মেঘ, এটা তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি বিয়ে করতে চাইলে বলতে পারতা, তাহলে বিয়ে করিয়ে দিতে পারতাম, কিন্তু এটা অনেক খারাপ কাজ করছো। আমি তো কিছুই করি নাই, রাইস আপু নিজেই করেছে। রাইসা যে এই কাজ করেছে তার কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? থাকলে আমাদের দেখাও। এই দেখেন। এই বলে ফোনের ক্যামেরাটা চালু করে দেখিয়ে দিলাম সবাইকে। এখন বিশ্বাস হয়েছে তো কাজটা আমি করি নাই? সি রাইসা, আমরা কখনো ভাবতে পারি নাই এটা তুই করতে পারবি। মেঘকে আমি ভালোবাসি, মেঘকে আপন করে পেতে চাই। আমি আর আপন করে নিব না, যা খুশি তাই হয়ে যাক। আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, আর আপনি কি না এটা করলেন আমার সাথে? মেঘ, তোমার 2টা পায়ে পড়তেছি, আমাকে মাফ করে দাও। আপনার কোনো মাপ নেই। এই বলে চলে আসলাম কলেজ গেটের সামনে। এসে দেখি 2টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, হাই মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, চলো আমার সাথে। কি আপনি? আর আপনার সাথে যাব কেন? আমি ইব্রাহিম, আশা করি এখন চিনতে পেরেছো। মাফিয়া কিং ইব্রাহিম, তাই না? আমি ওই ইব্রাহিম। বলেছিলাম না খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, আজকেই হয়ে গেছে আমাদের। যাক, ভালোই হলো। তা এখন কোথায় যাব? চলো আজকে তোমাকে আমার সাম্রাজ্য দেখে নিয়ে আসি। আমি আপনার সাম্রাজ্য দেখে কি করব? আমার সাম্রাজ্য তো তোমাকে দেখতেই হবে, আর কে দেখবে? আচ্ছা, আমার কিছু প্রশ্নের উত্তর দিন তো। আমাকে চেনেন কি করে, আর রাইসা আপুকে বা চেনেন কি করে? এটা তোমার না জানলেও চলবে। রাইসাকে জিজ্ঞেস করো তার বাবার নাম কি, তাহলে জানতে পারবে। সকল কিছুই আমার নামে। ঠিক আছে। এই বলে ফোনটা বের করে রাইসা আপুকে ফোন দিলাম। হ্যালো রাইসা আপু। বল, কি হয়েছে? এখন ফোন দিলি কেন? আচ্ছা, ইব্রাহিমকে আপনি চিনেন নাকি? উনি আমার বাবা। কেন, কি হয়েছে? না, উনি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম আপনাকে। ফোনটা লাউড স্পিকারে দে, ওনাকে কিছু কথা বলবো। ঠিক আছে। এই বলে ফোনটা লাউড স্পিকার দিলাম। রাইসা আপু বলতে লাগলো, ইব্রাহিম সাহেব, আপনার পা ধরে বলতেছি, আপনি মেঘের কোনো ক্ষতি করবেন না। আপনার সাথে আমাদের সম্পর্ক আরও 10 বছর আগেই শেষ হয়ে গেছে। এখন আপনাকে ছাড়া আমরা খুব ভালো আছি। মারে, আজ 10টি বছর তিলে তিলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমি।
পরিবারের পরিজন ছেড়ে একলা একলা থাকি। তাতে আমাদের কিছু যায় আসে না, আপনাকে যা বলছি তাই করবেন। আর কোনোদিন আমাদের সাথে কি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। আর মেঘের যদি কোনো ক্ষতি করেন তাহলে আমি আমার জীবন দিয়ে দিব। না, তোর কিছু করতে হবে না, আমি মেঘকে কিছুই করব না। ফোনটা রাখ এখন। ফোনটা কেটে দিল রাইসা। আচ্ছা, আপনি 10 বছর ধরে ওদের কাছ থেকে দূরে থাকেন কেন, আমাকে একটু বলবেন? অনেক কথা সারা রাত বলেও শেষ করা যাবে না। বলেন শুনি। তাহলে শোন, আমি কেন 10টি বছর ওদের কাছ থেকে দূরে ছিলাম। 10 বছর আগের অতীত। ইব্রাহিম, আমি একটা কাজ জোগাড় করেছি, করবি নাকি? কি কাজ রে রাহান? মানুষকে সাহায্য করা, মানুষের পাশে থাকা। আমরা একটা গ্যাংয়ের হয়ে কাজ করব, আমাদের মাসে মাসে কিছু টাকা দিয়ে দেবে। তাহলে তো করাই যায়। কি কি করতে হবে? বেশি কিছু না, চল আমার সাথে আগে কথা বলে আসি ওদের সাথে, এরপর না হয় নিয়মিত কাজ করব। আচ্ছা চল। রায়হান আর ইব্রাহিম চলে গেল তাদের গন্তব্যে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিতর থেকে একজন লোক এসে বলতে লাগলো, আপনাদের দুইজনকে ভিতরে যাইতে বলেছে, আপনারা যাইতে পারেন। ঠিক আছে ভাই, যাচ্ছি। রায়হান আর ইব্রাহিম কেবিনের ভিতরে ঢুকে চেয়ারে বসে আছে। সামনে থাকা লোকটাকে দেখা যাচ্ছে না। চেয়ার ঘুরিয়ে ওদের সামনে ফিরতেই দেখতে পেল তাদের পরিচিত এক মুখ। সৌরভ, তুই এখানে? হোম রে, তোরা যদি আমার সাথে কাজ করিস কিছু শর্ত আছে, যদি মানতে পারিস তাহলে কাজ দিব তোদের। কি শর্ত বল তো শুনি। আগে এই কাগজটাতে সাইন কর, এরপর বলতেছি কি কি করতে হবে। না, আগে সাইন করব না, আগে বল, এরপর আমরা ভেবে দেখব। তুই আমার বন্ধু, তোদের কি আর খারাপ কাজ দিতে পারি বল? তাই বলতেছি সাইন করে দে। চল সাইন করে দিয়ে কিছু হবে না। চল। রায়হান আর ইব্রাহিম কাগজে সাইন করে দিতেই সৌরভ হাসতে হাসতে বলতে লাগলো, আমি এখন যা বলি তাই করতে হবে তোদের। আজ থেকে তারা আমার কেনা গোলাম। আজ থেকে এইখানেই থাকতে হবে তোকে, কোথাও যাইতে পারবি না দুজন। কেন যেতে পারবো না? কাগজে সাইন করেছি তো কি হয়েছে? এই কাগজে জানিস কি লেখা আছে? না, কি লেখা আছে পড়ে শোনা তো। তোদের মতো মূর্খ কে আর বলে কি হবে, তবুও বলতেছি শোন। এখানে লেখা আছে যে আজ থেকে তোরা আমার কেনা গোলাম, আমি যা বলবো তাই করতে হবে। আজ থেকে যত খারাপ কাজ আছে তোদের দুইটাকে দিয়ে করাবো। পারবো না রায়হান, চল এখন। চল। এখন এখান থেকে গেলে গুলি করে দিব। চুপচাপ চেয়ারে বসে পড়। ইব্রাহিম বসে পড়ো, আমরা ফেসে গেছি এখানে, আর কোনো কিছু করার নেই। আগে যদি জানতাম তাহলে কখনো এই কাজ করতাম না। সৌরভ, বল কি কাজ করতে হবে? আজ থেকে তোরা আর বাসা যেতে পারবি না, এইখানেই থাকবি তোরা। আমাদের কি কাজ করতে হবে বল, আমরা করে দিব সব সময়, কিন্তু আমাদেরকে আমাদের পরিবারের কাছে থাকতে দে। পরিবারের কাছে থাকতে দিব বলে কি কাগজে সাইন করিয়ে নিয়েছি? তাহলে আমাদেরকে কি আর বাড়ি যেতে দিবি না? না, দিব না। আজকে রাতে মেয়ে পাচারের কাজ করতে হবে আমাদের সাথে, না করলে তোদের পরিবারকে পুরো শেষ করে দিব। আমরা সব কাজ করতে রাজি, তবুও আমার পরিবারের কোনো ক্ষতি করিস না। ঠিক আছে, তাহলে এখন একটু ঘুমিয়ে নে, আর তোদের ফোনগুলো আমাদের দিয়ে দে। যখন সময় হবে তখন তোদের ফোন তোদের কাছে দিয়ে দিব। না, ফোন থাক আমার কাছে। এই বলে ইব্রাহিম আর রায়হান চলে গেল একটা রুমে। দুজন বসে বসে ভাবতেছে কি করবে কি না করবে। এমন সময় রায়হান বলে ওঠে, এখানে কয়েকদিন কাজ করে দেখি কি হয়, যদি আমাদের সাথে বেশি লাগতে আসে তাহলে ওর জীবনটা শেষ করে দেব, পরে যা হবার হবে। ঠিক আছে। এইভাবেই 2 থেকে 3 মাস চলে গেল। ইব্রাহিম আর রায়হান দুজন এখন সৌরভের সকল কিছু জানে। রাতে দুজন গাড়িতে বসে আছে, এমন সময় ইব্রাহিম বলতে লাগলো, রায়হান, এখন তো আমার অনেক কিছুই জানি, কাজও করতে পারি। চল এক কাজ করি, আমরা একটা গ্যাং বানিয়ে ফেলি। গ্যাং তো বললেই হয়ে যায় না, তাদের তো টাকাও দিতে হবে, তাই না? টাকা নিয়ে চিন্তা করিস কেন তুই? আজকে রাতে সৌরভকে খালাস করে দেব। এই 3 মাসে আমার উপর অনেক অত্যাচার করেছে, আর নারী পাচার বন্ধ করতে হবে। তা ঠিক বলেছিস, এটাই আগে বন্ধ করতে হবে, না হলে কোনো কাজ হবে না। শুন, আমরা নিজেরাই বড় একটা ডিল করি। মেয়েদের বিক্রয়ের ওদের তো নাম্বার আছেই, ওরা আসলে না হয় ওদের খালাস করে দিব। আচ্ছা কর। আমাকে মারবি তাই না? এখন আমি তো সব কিছু জেনে গেছি।
এখন তোদের মেরে ফেলবো। রায়হান, শুরু কর। এই বলে দুই বন্ধু মিলে সৌরভকে মেরে আধমরা বানিয়ে ফেলল। ইব্রাহিম তার কোমর থেকে পিস্তলটা বের করে সৌরভের মাথায় বুকে 10টা গুলি করলো। বন্ধু, এখন ওকে কোথায় লুকাবো বলতো? কোথায় লুকবি মানে? মেন রোডের টাঙ্গি রেখে আসবো। এই 3 মাস আমাদের যেন নির্যাতন করেছে সব উসল হলো আজকেরে, আর এলাকার মানুষগুলো শান্তি পেল। আমি পারবো না, তুই যা। একবার যদি পুলিশে ধরতে পারে সারা জীবনের জন্য জেল খাটতে হবে, সেটা তো জানিস। তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি তো। এই কয়রে তারা এই শালাকে ধরে দিতে গাড়িতে ওঠা। ভাই, আপনি সৌরভকে মেরে ফেলেছেন? মেরে ফেলেছি। এখন তোকে তারা আমায় হয়ে কাজ করবি। আজ থেকে ভালো কাজ করবি, কোনো খারাপ কাজ করতে দিব না তাদের। ভাই, যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের সংসার চলবে কি করে? সেটা নিয়ে তাদের ভাবতে হবে না, এটা আমি ভেবে রেখেছি। এখন এই শালাকে গাড়িতে তোল। ঠিক আছে ভাই। ইব্রাহিম, রায়হান সবাই চলে গেল সৌরভকে নিয়ে চৌরাস্তার মোড়ে। সৌরভের লাশ বের করে টাঙাতে যাবে এমন সময় দুজন পুলিশ এসে বলতে লাগলো, এই তোরা কারারে, আর এইখানে কার লাশ ঝুলিয়ে রেখেছিস? সৌরভের লাশ ঝুলিয়ে রাখছি। আজ থেকে কোনো খারাপ কাজ চলবে না দেশে, আর আপনাদের ঘুষ খাওয়া বের করবো এখন থেকে। তুই বালের আগাটাও ছিঁড়তে পারবি না। এই, তোমরা ওকে জেলে নিয়ে যাও। 1 পা সামনে আগাবি, গুলি করে খুলি উড়িয়ে দিব, মনে রাখিস। কিছুই করতে পারবি না। এই বলে যেই ইব্রাহিমকে ধরতে যাবে এমন সময় পিছন থেকে কে যেন গুলি করতে লাগলো। ইব্রাহিম পিছনে তাকিয়ে দেখে রায়হান গুলি করছে। দুজন পুলিশ মাটিতে শুয়ে কাতরাচ্ছে। চৌরাস্তার কাজ শেষ করে সবাই মিলে চলে গেল তাদের ডেরায়। এখন বর্তমানে ফেরা যাক। অতীত তো শুনলেনি, বর্তমান। মেঘ, সব তো শুনলে, এখন বলো আমি কি করব? ওরা ভাবতেছে আমি এমনিতেই মানুষ খুন করি। ওরা তো আর জানে না আমি কেন কাজ করি। চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। রাইসা আপু ঠিক মেনে নিবে আবার। আপনি চলেন আমার সাথে। না মেঘ, এখন আর যাব না। একটা মিশন আছে, ওই মিশনটা কমপ্লিট করতে হবে, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার আসতে হবে নাকি? না, তোমায় আসতে হবে না। আর তুমি যদি দেখা করতে চাও তাহলে ওই নাম্বারে ফোন দিয়ে বলবা যে ভাইয়ের সাথে দেখা করব, তাহলে ওরা তোমাকে নিয়ে যাবে আমার কাছে। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে চিন্তিত দেখে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? কই আম্মু, আমার কিছু হয় নাই। আমি রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে এসে খাবার খাবো। আচ্ছা, যা। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বসে আছি রুমে। এমন সময় আম্মু ডাকতে লাগলো, এই মেঘ, তোর ফোন বাজতাছে, দেখ কে জানি ফোন দিয়েছে। তুমি একটু ফোনটা ধরে কথা বলো, আমি আসতেছি। রাইসা নামের একটা মেয়ে ফোন দিয়েছে। তুমি ফোনটা ধরে বলো, একটু পর ফোন দিতেছে। আচ্ছা। আমি চলে আসলাম নিচে, এসে দেখি আম্মু এখনো কথা বলতেছে। আম্মু, এখন আবার কার সাথে কথা বলতেছো? রাইসার সাথে কথা বলতেছি। যা, তুই খাবার খেয়ে আয়, তোর খাবার টেবিলে রেখে এসেছি। আচ্ছা, তুমি কথা বলো, আমি খাবার খেয়ে আসতেছি। এই বলে চলে আসলাম টেবিলে। খাবার খেয়ে এসে দেখি আম্মু এখনো কথা বলতেছে। কি ব্যাপার আম্মু, তোমরা দুইজন কি কথা বলতেছো সেই কখন থেকে? কি আর বলবো, কিছুই না। এই নাও রাইসা, কথা বলো মেঘের সাথে। ফোনটাতে চলে গেল আম্মু রান্নাঘরে। কি ব্যাপার, রাইসা আপু এতক্ষণ কি কথা বলছিল আম্মুর সাথে? কি আর বলবো, তেমন কিছুই না। বিকেলে তোমার সাথে মিট করতে চাই, তোমার সাথে কিছু কথা আছে, আর একজনের সাথে পরিচয় করিয়ে দিব তোমাকে। ঠিক আছে আপু, এখন তাহলে রাখি। আচ্ছা, বিকেল 5টায় রমনা পার্কে চলে আসবে। আচ্ছা, আসবনে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে বসে বসে টিভি দেখতেছি। এমন সময় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতে দেখি এসআই দাঁড়িয়ে আছে। স্যার, কি হয়েছে? মেঘ, তোমার সাথে কথা আছে, আমি কি ভিতরে আসতে পারি? আসেন স্যার, ভিতরে আসেন, বসেন। যেটার জন্য এসেছি আজকে তোমার সাথে, আজকে মাফিয়া কিং ইব্রাহিমের দেখা হয়েছে, তাই না? কি হয়েছে? তেমন কিছু না, ওনার সাথে আমাকে মিট করিয়ে দিতে পারবা? মিট তো করাইতে পারবো, কিন্তু কেন তার সাথে মিট করাবো সেটা আগে আমাকে জানতে হবে। একটা মিশন নিয়ে তার সাথে কথা বলবো, এর জন্য মিট করতে চেয়েছিলাম। এখন থেকে আমি এই মিশনের কাজ করব, যা করার আমি করব।
আমার দলের লোক করবে। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলেন, আমি সব দিক দিয়ে হেল্প করব। মেঘ, তুমি যা ভাবছো তা না, আমাদের মিটটা অন্যরকম হবে, তাই বলছিলাম কি ওনার সাথে মিট করাটা জরুরি। আচ্ছা, আমি কথা বলে দেখি, এরপর যদি উনি মিট করতে রাজি হয় তাহলে আমি আপনাকে জানাবো। এর আগে আমি কিছুই করতে পারছি না, সরি। ঠিক আছে মেঘ, তুমি যা বলবে তাই হবে। এখন তাহলে আমি যাই, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে। এসআই চলে গেল, আমিও চলে আসলাম আমার রুমে। ফোনটা বের করে ফোন দিলাম ওই নাম্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? আমি মেঘ বলতেছি, ইব্রাহিমের সাথে দেখা করতে চাই। আচ্ছা, আপনাকে কিছুক্ষণ পর ফোন দিয়ে জানাচ্ছি ভাই কখন দেখা করতে পারবে। আচ্ছা, অপেক্ষায় রইলাম আপনার ফোনের। এই বলে ফোনটা রেখে দিলাম। 10 মিনিট পর ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, আপনি হয়তো মেঘ, তাই না? জি, আমি মেঘ। উনি কি বলেছে, দেখা করবে নাকি করবে না? কালকে বলেছে এই ঠিকানায় আসার জন্য। আপনি আর এসআই চলে আসবেন, এইখান থেকে আপনাদের নিয়ে আসবে আমাদের লোক। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখি। ঠিক আছে, হ্যাঁ মনে রাখবেন আপনারা দুইজন ছাড়া অন্য কেউ যাতে না জানে ভাই যেখানে আছে। ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে চলে আসলাম নিচে। আম্মু, বাইকের চাবিটা দাও তো। এই নে চাবি, আর বিকালে আসার সময় রাইসাকে নিয়ে আসিস তো। এখন আবার রাইসাকে দিয়ে কি করবে শুনে? তোকে যা বলেছি তাই কর, এত বেশি কথা বলছিস কেন? ঠিক আছে, নিয়ে আসবো না। এই বলে চলে আসলাম বাইরে। বিকাল পর্যন্ত বাইক দিয়ে ঘোরাফেরা করে চলে আসলাম পার্কে। পার্কে এসে দেখি রাইসার পর একটা ছেলে হাত ধরে বসে আছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলাম। এটা কিসের জন্য হলো বুঝতে পারলাম না। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলাম রাইসা আপুর সামনে। আপু, কি জানি বলবেন? বসে এইখানে, এই দেখ, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ভাবছিলাম তোকে দেখাবো, কিন্তু সময় হয়ে ওঠে নাই রে। বাহ, তোমাদের খুব মানিয়েছে। বলতে গেলে রাজা আর রানী বসে আছে একসাথে। আচ্ছা আপু, আমি এখন যাই, আমার কাজ আছে একটা। ও আচ্ছা, যা তাহলে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিস আমাকে। আচ্ছা, ফোন দিব নে। এই বলে বাইকটা নিয়ে চলে আসলাম নদীর পাড়ে। আজকে কেন জানি না সিগারেট খেতে অনেক মন চাইতেছে, তাই দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে এসে খেতে লাগলাম। জীবনের প্রথম সিগারেট খাচ্ছি আর কাশতেছি। কিছুক্ষণ এইভাবে থাকার পরে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা করে দিল। আমাকে একা দেখে বলতে লাগলো, কি রে, রাইসা আসে নাই? না আম্মু, আর কেউ যাতে আমাকে না ডাক দেয় বলে দিলাম। হঠাৎ কি হলো তোর বাবা, আমাকে বল। কিছু না আম্মু, এই বলে ঘরে চলে আসলাম। দরজাটা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ারটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি, টিপ টিপ করে পানি পড়তেছে শরীরে। আজকে এত কষ্ট হচ্ছে কেন? আমার আগে তো কখনই কষ্ট হয় নাই এত। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল, এখনও শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম বাইরে। ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো রাত 2টায়। ফোনটা হাতে নিয়ে দেখি রাইসা অনেকগুলো মিস কল। সবার থেকে দূরে সরে যাব, আর কারো কাছে থাকবো না। এইসব ভাবতে ভাবতে ব্যাগের ভিতরে কাপড় ভরে নিলাম। আস্তে আস্তে দরজাটা খুলে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। কোথায় যাব, কি করব, কিছুই মাথায় আসতেছে না। এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকে দেখি রাইসা আপু আবারও ফোন দিয়েছে। ফোনটা কেটে দিয়ে সিমগুলো খুলে রেখে দিলাম, যাতে আর ফোন দিতে না পারে কেউ। হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেকটা দূরে। হঠাৎ মনে পড়লো ইব্রাহিম আঙ্কেলের কথা। সিমটা আমার চালু করে ইব্রাহিম আঙ্কেলের লোকদের ফোন দিলাম। হ্যালো। জি বলেন মেঘ। আমাকে এসে নিয়ে যান, আজ থেকে আমি আপনাদের সাথে থাকবো। আপনি এখন কোথায় আছেন বলেন, আমরা আসতেছি। রাজারবাগ পুলিশ লাইনের পাশে আছি। আপনাদের আসতে কতক্ষণ লাগবে? আমাদের আসতে 10 মিনিট লাগবে, আপনি থাকেন ওইখানে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটতেই রাইসাপুর ফোন। এক প্রকার বিরক্তিকর ভাব নিয়ে রিসিভ করলাম ফোনটা। হ্যালো, কে বলছেন? কি বলতেছি মানে? মেঘ, তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? আমি আবার কেমন করতেছি? আচ্ছা, আমার কাজ আছে, রাখি এখন। আর আমাকে ফোন দিবেন না বলে দিলাম। কি হয়েছে বলবে তো নাকি? কিছু নাই বলে ফোনটা কেটে দিলাম। সিমটা খুলতে যাবো, এমন সময় মনে পড়লো ওরা তো ফোন দিবে। তাই সিমটা না খুলে রাইসাপুর নাম্বারটা ব্লক করে রেখে দিলাম, যাতে আর ফোন দিতে না পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি এসে আমার সামনে থামলো। গাড়ির ভিতরে থাকা একটা লোক বলল, আপনার নাম হয়তো মেঘ, তাই না? আমার নাম মেঘ। আপনারা কে? আমরা ইব্রাহিম ভাইয়ের লোক, ভেতরে আসেন। গাড়িতে বসতে লোকটা বলতে লাগলো, হঠাৎ আমাদের সাথে থাকার ইচ্ছা হয়েছে কেন? এমনি চলে এসেছি, আজ থেকে আপনাদের সাথে কাজ করব। আর সকালে ইব্রাহিম আঙ্কেলের সাথে দেখা করিয়ে দিন আমাকে। ঠিক আছে, এই গাড়িটা নিয়ে যা ভাইয়ের ডেরার দিকে। ড্রাইভার গাড়িটা নিয়ে চলে আসলো একটা গলির কাছে।
আমাকে নামিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি সিঁড়ি দিয়ে উপরে দাঁড়াও, আমাদের লোক আছে, তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে এই বলে সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম, কিন্তু কোনো লোক নেই। হঠাৎ পাশ থেকে একটা লোক বলতে লাগলো, আমার পিছনে পিছনে আসেন। লোকটার পিছু পিছু যেতে লাগলাম। হঠাৎ একটা ভিড়ের মাঝে একটা লোক কোথায় চলে গেল খেয়ালই করতে পারলাম না। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি আমার সামনে এসে থামলো। আমাকে দেখে ড্রাইভার বলতে লাগলো, আপনার নাম কি মেঘ? জি আমার নাম মেঘ। আপনি? আর আমার নাম জানলেন কি করে? আমি ইব্রাহিম ভাইয়ের লোক, গাড়িতে বসেন। ড্রাইভারের কথা মতো গাড়িতে বসে পড়লাম। কিছু দূর যেতে ড্রাইভার বলতে লাগলো, ওই যে কালো একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে লোকটা, তার কাছে এইটা নিয়ে আপনার নামটা বলবেন, তাহলেই উনি আপনাকে ভাইয়ের কাছে নিয়ে যাবে। আচ্ছা ভাই। আমি চলে আসলাম লোকটার কাছে। হাতে থাকা কাগজটা তার হাতে দিতেই লোকটা আমাকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। চারিপাশে অলিগলি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। হঠাৎ ফজরের আজান কানে ভেসে আসতে লাগলো। ভাই, এইখানে মসজিদ আছে নাকি? আছেন, নিয়ে যাই আপনাকে। ফজরের নামাজ পড়ে আবার লোকটার সাথে হাঁটতে লাগলাম। কিছুটা দূর যেতেই লোকটা বলতে লাগলো, সোজা ওপরে চলে যান, ভাই আছে ওইখানে। লোকটার কথা শুনে সোজা উপরে চলে আসলাম। এসে দেখি কেউ নেই। হঠাৎ সামনের দিকে চোখ পড়লো। নদী বন্দর এলাকায় চলে এসেছি। 5 মিনিট বসার পর ট্রলারের হর্নের শব্দে ধ্যান ভাঙলো আমার। সামনে তাকিয়ে দেখি আঙ্কেল আসতেছে বোর্ডে করে। ট্রলারের শব্দ শুনে সবাই চিৎকার করে বলতে লাগলো, ভাই এসেছে, ভাই এসেছে। নিচে তাকিয়ে দেখি অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আঙ্কেল আমার সামনে চলে আসলো আর বলল, মেঘ কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু এইসব কি দেখতেছি, এত লোক এইখানে? এসব লোকদের থাকার জায়গা ছিল না, খাওয়ার জন্য কিছুই পাইতো না। গত 3 বছর ধরে ওরা এই জায়গায় এইখানেই থাকে। কিন্তু আঙ্কেল, মাত্র তো এইটুকু দেখলে, আরও দেখতে পারবে। আমার সাথে থাকো। আঙ্কেল আমি আপনার সাথে কাজ করতে চাই, এখন কি করতে হবে বলেন আমাকে। তোমার কিছু করতে হবে না। আর আজকে না তোমার সাথে এসআইয়ের আসার কথা ছিল। কিন্তু ওনাকে ফোন দিতে হবে। আপনার একজন লোককে বলেন নিয়ে আসতে তাকে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার সাথে থাকো। চলো নিচে যাই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কাল রাত থেকে কিছুই খাও নাই। কাল রাতে না খেয়ে ঘুমিয়ে গেছিলাম। চলেন এখন নিচে যাই। চলো। আঙ্কেলের সামনে চলে আসলাম একটা রুমে। এসে দেখি আমাদের জন্য অনেক রকম খাবার টেবিল সাজিয়ে রেখেছে। মেঘ বসো টেবিলে। আপনিও বসেন আর আপনারাও বসে পড়েন। না, আপনারা 2 জন খান, আমরা পরে খেয়ে নিব। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আঙ্কেলের সাথে গল্প করতে লাগলাম। হঠাৎ আঙ্কেল রাইসাপুর কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ, রাইসা কেমন আছে? ভালো আছে মনে হয়। ভালো আছে মনে হয় মানে বুঝলাম না। তুমি কি রাইসার সাথে কথা বলো না নাকি? না ভাই, তেমন বেশি কথা বলি না। কাজের জন্য আপনার কাছে চলে এসেছি। আর উনি তো রিলেশন করে। ছেলেটাকেও দেখতে অনেক সুন্দর। ও আচ্ছা। ভাই, এসআই এসেছে, ওনাকে নিয়ে আসবো নাকি এইখানে? উনি একা এসেছে নাকি আরও লোক আছে তার সাথে? উনি একাই এসেছে, ওনাকে নিয়ে আসি এখানে। ঠিক আছে, যাও। কিছুক্ষণ পর এসআই চলে আসলো আমাদের কাছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি এখন আসলে এইখানে? আমি এসেছি সকালে। আপনাকে ফোন দিব ভাবছিলাম, পরে আর ফোন দিতে পারি নাই। সমস্যা নেই। তা মিস্টার আরাফাত, আপনি কেন এসেছেন এখানে শুনতে পারি? তা তো বলবই, কেন এসেছি এইখানে। আপনার সাথে অনেক দিনের ইচ্ছা আছে দেখা করার। আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আপনার নামে অনেকগুলো খুন এর অভিযোগ আছে, আপনাকে অ্যারেস্ট করলাম। আমার এলাকায় এসে আমাকেই নিয়ে যাবেন? একটুকু নিচে তাকান তো, দেখেন কি হচ্ছে। এসআইকে জুতো মারো, এসআইকে জুতো মারো। ভাইয়ের শরীরে যদি কোনো হাত লাগে এসআই এর খবর আছে। দেখছেন তো এসআই, আপনি আমাকে একা ধরে নিয়ে যেতে এসেছেন তাই না? এখন আপনি যদি নিচে যান তাহলে আপনাকে কি করবে বুঝতেই তো পারছেন। ভাই, শুধু আপনি একবার ইশারা করেন, শালাকে সানডে মানডে ক্লোজ করে দিই। না, কিছুই করতে হবে না। আপনি যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আর না হলে আপনি যেতে পারেন। একবার যখন চলে এসেছি তখন আপনাকে নিয়ে যাব। এসআই, আপনি কিন্তু অনেক বার বেড়ে গেছেন। ভালো ভালো বলতেছে এখান থেকে চলে যান। আজকে চলে গেলাম না হয়, কিন্তু ইব্রাহিম ভাই আপনাকে তো আমি দেখেই নিব, মনে রাখেন। যা দেখার পরেই দেখেন, এখন আপনি যান। মেঘ চলো, রাইসার সাথে দেখা করতে যাব।
ভাই আপনি যান, আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? তোমার আগে তো বললেই দেখা করতে রাইসার সাথে, এখন আবার কি হলো? কিছুই হয় নাই, আপনাকে শুধু রাইসা আপুর কাছে নিয়ে যেতে পারবো, আমি যেতে পারবো না ওনার কাছে। ঠিক আছে চলো তাহলে। আমরা চলে আসলাম রাইসা আপুর বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আঙ্কেলকে দেখে যে দরজা বন্ধ করতে যাব, এমন সময় আঙ্কেল বলে উঠল, এত খারাপ করেছি কিনা তা জানি না, আমাকে আজকে দরজার সামনে থেকে তাড়িয়ে দিচ্ছ? আপনার সাথে আমার সম্পর্ক আরও 12 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। আমি আর চাই না আপনার সাথে কথা বলতে। 12 বছর যখন একা থাকতে পেরেছি, বাকি জীবনটা একা কাটিয়ে দিতে পারবো। আন্টি আঙ্কেলের কথা শোনেন, যদি ভালো লাগে তাহলে না হয় আঙ্কেলকে ভিতরে ঢুকতে দিন, আর না হলে চলে যাবে আঙ্কেল আমার সাথে। মেঘ, আমি কিছু শুনতে চাই না। উনি একজন খুনি, আমি কোনো খুনির সাথে কথা বলতে চাই না। শেষবারের মতো কথাগুলো শোনেন। আঙ্কেল আমি বাইরে যাচ্ছি, আপনি কথা বলেন। ঠিক আছে মেঘ, যাও তুমি। আমি চলে আসলাম দোকানের সামনে। রাইসার বেলকনিতে দোকানটা স্পষ্ট বোঝা যায়। হাতে সিগারেট নিয়ে টানতে লাগলাম। হঠাৎ রাইসা বেলকনির দিকে চোখ পড়লো। রাইসা দাঁড়িয়ে আছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আগে কখনো এই রূপে আমাকে দেখে নাই। হঠাৎ রাইসাকে আর বেলকনিতে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর পেছন থেকে কে যেন আমার শার্টের কলার ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে। এই কে আপনি? আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। গলার শটটা শুনে বুঝতে পারলাম এটা রাইস আর অন্য কেউ না। আমাকে টানতে টানতে বাড়ির পিছনে নিয়ে গেল। কি হয়েছে আপনার? আমাকে টেনে এখানে এনেছেন কেন? একদম চুপ। আগে বল, কাল থেকে আমার সাথে এমন করতেছিস কেন? ফোন দিলে ফোন রিসিভ করিস না কেন? এমনি রিসিভ করি না, আর রিসিভ করব কেন? আপনি তো ভালোই আছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে, এখন আমি থেকে কি করব? আমার কথা না শুনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ফাল পারিস কেন? আগে কথা তো শুনবি, তা না করে চলে গেছিস ওইখান থেকে। আমি চলে যাচ্ছি, আমাকে আর ফোন দিবেন না। চুপচাপ এখানে দাঁড়া, তা না হলে তোর পায়ের হাড্ডি কুড্ডি ভেঙে ফেলবো। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। রাইসা বলতে লাগলো, ওটা আমার ভাই, ও জানে যে আমি তোকে খুব ভালোবাসি, তাই ও প্ল্যান করেছে যে তোর সাথে একটু মজা করবে। তাইও আমার হাত ধরেছে আর আমাকে যা বলেছে আমি তাই বলছি। দেখতে চাইছিলাম তুই কি করিস, কিন্তু তুই কিছুই করিস নাই। আমি কি আবার করব? ভালো লাগতেছে, আমি চলে যাইতেছি। চুপচাপ আমার সাথে আমার রুমে চল, তোকে আজকে এমন শিক্ষা দিব সারা জীবন ভুলবি না। রাইসা আপুর সাথে চলে আসলাম তার রুমে। চুপচাপ খাটের ওপর বসে আছি। রাইসা আপু হাতে একটা কি জানে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলতে লাগলো, এটা রাখ। কি আছে এটার ভিতরে? রাখতে বলছি রাখ। আর আজকে তোর বাসায় গিয়ে বলবি আমাদের বাড়িতে সবাই যাতে আসে, আমার আর তোর বিয়ের কথা বলতে। না, এটা হয় না। আপনি আমার থেকে বড় আর আমি কোনো কাজ কাম করি না, খাওয়াবো কি? তোকে বলছি নাকি খাওয়াইতে? তোর কাজ করতে হবে না। আমার বাবার যা কিছু আছে তো 14 গোষ্ঠী খেয়েও থাকবে আরও। আমি বাসায় কিছুই বলতে পারবো না, তুমি গিয়ে বলো। আর আন্টি আঙ্কেল কোথায়? ওরা নিচে আছে, চল গিয়ে দেখি। চলো। আমি চলে আসলাম নিচে। এসে দেখি আন্টি আর আঙ্কেল বসে আছে। আন্টি, রাগ অভিমান সব শেষ হয়েছে তো? হয়েছে মেঘ। তা তোমাকে কাজ বুঝিয়ে দেবো আজকে রাতে। না আপু, মেঘ কোনো কাজ করবে না। আমাদের অফিস দেখাশোনা করবো আমরা 2 জন। আর তোমাদের সাথে কিছু কথা আছে, যদি অনুমতি দাও তাহলে বলবো। বল, কি বলবি? আমি মেঘকে বিয়ে করতে চাই, তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। মেঘ, রাইসা যা বলতেছে সত্যি তাই নাকি? তুমি যদি বিয়ে না করতে চাও আমি জোর করব না। বিয়ে তো করবো, কিন্তু এখন না, আর 2 বা 3 মাস যাক, এরপর বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নিব। আজকে রাইসা তুই কি বলিস? আমি যখন বলেছি বিয়ে করব তখন করব। 1 সপ্তাহের ভেতরে আমাদের বিয়ের ব্যবস্থা করো তোমরা। ঠিক আছে, করতেছি। এত রাগারাগি করার কি আছে? আই, তুই আমার সাথে চল রুমে। মেয়ে তার মায়ের মতোই হয়েছে, গুন্ডি টাইপের। কি বলবে তুমি আমাকে? কই, কিছুই তো বলি নাই। যাও রান্না করো গিয়ে, তোমার হাতে রান্না অনেক দিন ধরে খাই না। ঠিক আছে, যাইতেছি। মেঘ, আসো তো তুমি একটু। রাইসাকে মেঘকে ছেড়ে দাও, কিছুক্ষণ পর আসতেছে, একটু বাইরে যাব। ঠিক আছে আব্বু, এখন ছেড়ে দিলাম, পরে দেখে নিব তোকে। রাইসার কাছ থেকে ছাড়া পেয়ে চলে আসলাম নিচে। চলেন আঙ্কেল। চলো। ড্রাইভিং সিটে বসে আছি, পাশে আঙ্কেল বসে আছে। আচ্ছা আঙ্কেল, আন্টিও কি রাইসা আপুর মতো ছিল নাকি? তোমার আন্টিও আমার থেকে সিনিয়র ছিল। ও আচ্ছা, তা এখন কোথায় যাব বলেন? আগে থানায় যাও,
এরপর আদালতে যাব। ঠিক আছে আঙ্কেল। ড্রাইভ করতেছি আর আঙ্কেলের সাথে কথা বলতেছি। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম থানায়। আমাদের দেখে সবাই অবাক। এসে আমাদের দেখে বলতে লাগলো, কি হয়েছে মেঘ, তোমার সোজা থানায় চলে এসেছো? কিছুই হয় নাই, আমি আমার অপরাধ স্বীকার করতেছি। সকল পাপ কাজ থেকে আস্তে আস্তে দূরে সরে যাব, তবে মাফিয়া সাম্রাজ্য আমার আয় থাকবে। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি চলেন আমার সাথে আদালতে, আপনার সব কিছু সংশোধন করে আসি। ঠিক আছে, চলেন তাহলে। আমি কখনো ভাবতে পারি নাই আপনি নিজে এসে স্যালেন্ডার করবেন। পরিবার থেকে 12টি বছর দূরে ছিলাম, আর দূরে থাকতে চাই না। ভালো একটা কাজ করছেন। আদালত থেকে সকল কাজ শেষ করে চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আঙ্কেলকে দেখে বলতে লাগলো, ভাই কেমন আছিস? আজ তুই এতটি বছর পরে তোকে দেখলাম। আম্মু তুমি আঙ্কেলকে চিনো নাকি? এটা তোর মামা। ভালো আছি বোন, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, ভিতরে আয়। চল। আমরা ভিতরে চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে বসে আছি সোফায়। এমন সময় আব্বুর নিচে নামতে নামতে বলতে লাগলো, আরে শালা বাবু যে এতদিন পর কোথা থেকে আসলে? কোথায় থেকে আর আসবো, দেশেই ছিলাম। তা কেমন আছে দুলা ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। একটা কথা রাখবি বোন? কি কথা বল? আমি আমার মেয়েকে তোর ছেলের বউ হিসাবে দেখতে চাই, যদি তোরা রাজি থাকিস। রাজি থাকবো না কেন? তোর মেয়ে কোথায় আছে? এখন ফোন দিয়ে বল আসার জন্য, তোর মেয়েকেও দেখি। ঠিক আছে বস, এখানে আমার মেয়েকে ফোন দিয়ে আসতেছি। আপনার যেতে হবে না, আমি ফোন দিয়ে বলে দিয়েছি আসতেছে। তুই চিনিস নাকি? চিনি। রাইসাকে ফোন দিয়ে বলে দিলাম আমাদের বাসায় আসার জন্য। কিছুক্ষণের মধ্যে রাইসা চলে আসলো। রাইসাকে দেখে আম্মু বলতে লাগলো, আরে রাইসা মা, তুমি এইখানে? আম্মু, আমি থাকবো না তো কে থাকবে আপনার বাসায়? আয় মা, এখানে বস। শিউলি এই হচ্ছে আমার মেয়ে। এইটা তোর মেয়ে? আমি তো আজকেই জানলাম। যাক, ভালোই হলো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। তা ভাই, ওদের বিয়ের দিন তারিখ ঠিক কর। তোমাদের ঠিক করতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। এই শুক্রবারে আমাদের বিয়ে হবে। আজকে সকল কাজ শুরু করে দিবে সবাই এসে। বাহ, আমার মেয়ে দেখি আমার থেকেও ফাস্ট। যাক, ভালোই হলো, নিজের বিয়ের দিন তারিখ নিজেই ঠিক করছিস। আম্মু আমি রুমে গেলাম। ঠিক আছে, যা তুই। রাইসা মা, আমার সাথে আসো। আর ভাবিকে নিয়ে আসলে না কেন? আম্মুকে ফোন দিয়ে বলেছি ড্রাইভার আঙ্কেল নিয়ে আসবে এক্ষুনি। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি সবাই। বিয়েতে কে কী করবে সব প্ল্যান করতেছে সবাই। আমি চুপ করে শুনতেছি। এমন সময় আব্বু বলে উঠলো, মেঘ তুই কিছু বলতেছিস না কেন? কি আর বলবো আব্বু, তোমরা তো সব প্ল্যান করেই রেখেছো, আমার আর কিছু বলার নেই। কালকে না হয় বিয়ের কেনাকাটা করতে যাবো না, কি বলো তোমরা? কালকে যেতে হবে, বিয়ের তো আর 4 দিন বাকি রয়েছে, তাই না? দেখতে দেখতে সকাল হয়ে গেল। সবাই নাস্তা করে চলে আসলাম মার্কেটে। বিয়ের কেনাকাটা করতে করতে বিকাল হয়ে গেল। সবাই চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজকে আমাদের বিয়ে। সবাই ব্যস্ত সব কিছু নিয়ে। গোসল করে রেডি হয়ে নিলাম। এমন সময় আমার বন্ধু ফয়সাল আসলো। মামা চল, আজান তো দিয়া দিছে, নামাজ পড়ে এরপর বের হব। চল। জুম্মার নামাজ আদায় করে চলে আসলাম বাসায়। সবাই চলে গেছে, আমি আর ফয়সাল বসে আছি চেয়ারে। এমন সময় আব্বু এসে বলতে লাগলো, কিরে যাস না তার তোরা? এই তো যাবো এখন। এই বলে চলে আসলাম রাইসাদের বাসায়। গেটে আমাদের আটকে 10,000 টাকা নিয়ে গেল শালিরা। যাকগে সব কথা। খাওয়া দাওয়া করে বসে আছি, কাজীও চলে এসেছে। মামা আজকে রাতেই তো হবেই। দুধ শালা, এখনো বিয়ে করি নাই, তুই কি না এইসব বলতেছিস? দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। রাতে রাইসাকে নিয়ে চলে আসলাম বাসায়। রাইসাকে বরণ করে নিয়ে গেল। আমি আর আমার সব বন্ধুরা মিলে চলে আসলাম ছাদে। রাত 3টা পর্যন্ত আড্ডা দিয়ে চলে আসলাম। বাসার ঘরের সামনে এসে দেখি আমার চাচাতো বোনটা দাঁড়িয়ে আছে। কিরে তোরা এখানে কেন? টাকা দাও আগে, বাসর ঘর সাজিয়ে দিয়েছি। কত লাগবে? 15,000 টাকা দাও। টাকা দিয়ে ঘরের ভিতরে ঢুকতেই রাইসা এসে আমার পা ধরে সালাম করলো। রাইসাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এইভাবে থাকার পর বলতে লাগলাম, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। দুজন মিলে নামাজ আদায় করে নিলাম। রাইসা উঠে বিছানায় চলে গেল। ড্রয়ার থেকে রাইসার পছন্দের হীরের গহনাটা নিয়ে তার হাতে দিলাম। এই নাও, আমার তরফ থেকে এটা।
ধন্যবাদ এটা এনে দেওয়ার জন্য। আমি কি আমার বউয়ের হাতটা ধরতে পারি এখন? তোমাকে মানা করছে কে? রাইসার হাত ধরে গল্প করতে লাগলাম। রাইসা, আমার কাছে কি চাও তুমি? এখন আপাতত তোমার মতো গোলুমুলো একটা বেবি চাই, আমাকে এনে দিবা তো? এনে তো দিতে পারবো, এর জন্য অনেক কষ্ট করতে হবে, পারবে তো? পারবো। রাইসার ঠোঁট জোর আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে রাইসার গালে, কপালে, ঘাড়ে চুমু দিতে লাগলাম। বাকিটা না হয় বিয়ের পরে বাসুরাতে জেনে নেবেন আপনারা। আজকের গল্পটা এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ধামাকাদার মাফিয়া গল্প নিয়ে। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে, আমাদের কাছের মানুষ হয়ে পাশে থাকুন। আগামী কোনো একটা ভালো গল্প নিয়ে আসবো। ততক্ষণ আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।